কিছুই হলো না, একটা ইন্টারিম গভর্নমেন্ট আসলো, সেই ইন্টারিম গভর্নমেন্টের আন্ডারে থাকতে থাকতে এত দ্বন্দ্ব, তাহলে এই দেশে ভালো কখন হবে? আপনি আমাকে বিশ্বাস করেন নাই, আমি বিএনপি, আমাকে আপনি বিশ্বাস করেন নাই, যে কারণে আপনি আমাকে বিশ্বাস করেন নাই, আমি আপনাকে কি কারণে ওই কারণে কিভাবে বিশ্বাস করতে পারি বলেন? এনসিপি যারা আন্দোলনের অগ্রভাগে ছিল তাদের অফিসের সামনে বেশি মিছিল হয় এবং পটকা ফোটায়, তো এই যে, এবং যমুনার সামনে মিছিল করার স্পর্ধা তারা দেখাতে পেরেছে। কে অপরাধী কে অপরাধী না এটাই তো ভালো মতো প্রমাণটা হয় নাই। আপনি জানেন, আমি জানি অপরাধী, কিন্তু তারপরেও আপনাকে প্রমাণ করতে হবে, প্রমাণ ছাড়া আপনি কাউকে শাস্তি দিতে পারেন না। শেখ হাসিনা প্রায়ই আগে বলতো, আমি যদি না থাকি ক্ষমতায়, জঙ্গিবাদে এই দেশটা ভরে যাবে, মৌলবাদে এই দেশটা ভরে যাবে, এবং বিশ্বকে এটাই বোঝানোর জন্য যে আমি বলেছিলাম তোমরা আমার কথা বিশ্বাস করো নাই, দেখো মৌলবাদ। প্রিয় দর্শক, নাগরিকের নিয়মিত আয়োজন বলা না বলাই আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সাথে আছি আমি সাখাওয়াত হোসেন, আর আমাদের সাথে অতিথি হিসেবে যুক্ত আছেন, আমরা জানেন, জনপ্রিয় সংসদ সদস্য সাবেক নীলুফার চৌধুরী মনিয়াপা। নীলুফার চৌধুরী মনিয়াপা, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। আপনি জানেন, আমরা এই যে বর্তমান সময়ে বিএনপি প্রাথমিক সদস্য মনোনয়ন দিয়েছেন, বিএনপির প্রাথমিক মনোনয়ন কেমন হলো আসলে এটাই আমার কাছে প্রথম জানার ইচ্ছা। ধন্যবাদ আপনাকে। আসলে যারা শুনছেন সবাইকে শুভেচ্ছা, অভিনন্দন। আমি বলতে চাই এটাই যে বিএনপি একটা বড় দল, সবাইকে খুশি করা সম্ভব হয় না অনেক সময়, তবে এই মনোনয়নটা কিন্তু আপনি জানেন যে বিএনপি বলেছে যে সম্ভাব্য প্রার্থী তালিকা, এটা কিন্তু চূড়ান্ত না, এখান থেকে অনেকেই চেঞ্জ হতে পারে, সময়ের প্রয়োজনে হবে। তো এই সম্ভাব্য মনোনয়ন আপনার ভালো মন্দ মিলিয়ে আছে, অনেকের অনেক রকম অভিযোগ আছে, অনেকের অনেক রকম দুঃখ কষ্ট সুখ সব কিছু আছে। তো সেইখানে আমি মনে করব যে যা শেষ ভালো তার সব ভালো। কয়েকদিন যাবত নানা জায়গায়, আমি যদি আপনার বলি, অনেকগুলো যেখানে আমরা দেখেছি যে বিশৃঙ্খল পরিস্থিতি, চিটা চট্টগ্রাম সহ নরসিংদী সহ নানা জায়গায় আমরা দেখেছি যে একটা বিশৃঙ্খল পরিস্থিতি রয়েছে। ময়মনসিংহে হয়েছে, সেখানে মৃত্যুর ঘটনা ঘটেছে এই যে নমিনেশনকে কেন্দ্র করে। এটা আসলে কিভাবে আপনারা দেখছেন? বাংলাদেশের অনেক দিনের চর্চাটা তো ভালো চর্চা না, এই রাজনৈতিক অস্থিরতার চর্চাটা খারাপ, বাংলাদেশের মানুষের জীবনের নিরাপত্তাহীনতার প্রকট, সেইখানে যে কোনো কিছুতে আপনি দেখেন যে হেঁটে চলে যাচ্ছে একটা মানুষ আরেকটা মানুষের সঙ্গে ধাক্কা লাগছে, এটা নিয়েও একটা মার্ডার হয়ে যায়, খুন হয়ে যায়। তো মব যখন মানুষ হাতে হাতে তুলে নেয় এটা দুঃখজনক, কিন্তু তারপরেও আইনের অনুশাসন যখন স্থিমিত থাকে বা ঢিলেঢালা থাকে, তখন মানুষ এই সুযোগগুলো খুব বেশি নেয়। তৃতীয় বিশ্বে এগুলো বেশি হয়, যে দেশে গণতন্ত্রের আকাল থাকে সেখানে বেশি হয়। সেই হিসেবে আমি বলতে চাই সবখানেই যখন সমস্যা, তখন এইখানে যে খুব সুবিধা হবে এমন কিছু না, তবে আমি মনে করি যে এটা মিটে যাবে সময়ের প্রেক্ষাপটে, এরকম থাকবে না হয়তো বা। যেটাই হোক না কেন, এই মৃত্যু পর্যন্ত যাওয়া, মারামারি পর্যন্ত যাওয়া দুঃখজনক। এখান থেকে যেভাবেই হোক না কেন দলীয় নেতাকর্মীদের উদ্র করা উচিত, আসা উচিত, তাদের ধৈর্য ধারণ করা উচিত, এবং একজনই পাবে 10 জন পাবে না সেটাও চিন্তা করা উচিত, বিবেচনায় আনা উচিত। আরেকটা জিনিস যে মারামারি হলেই যখন চেঞ্জ হয়ে যায় যদি দেখে তাহলে কিন্তু মারামারি হতেই থাকবে। এইখানে সিনিয়র নেতৃত্বের আপনার ভীষণভাবে আপনার অ্যাডামেন্ট থাকতে হবে। আপনার মতো জনপ্রিয়তা আমরা দেখেছি, আপনি আন্দোলন সংগ্রামে দীর্ঘদিন কাজ করেছেন, বিরোধী দল যে 15 বছর কি সংগ্রাম করেছেন, এরকম আরও অনেক নেতা বাদ পড়েছেন। এই যে বিএনপির নেত্রী হাইকমান্ড, এই যে যারা বাদ পড়েছেন এবং যাদের জনপ্রিয়তা অনেকাংশেই বেশি, তাদের নিয়ে কি ভাবছে? আপনি কেন্দ্রীয় নেতা হিসেবে বা নেত্রী হিসেবে আপনার দল ভাবছে অবশ্যই। আমি মনে করি দল এই ভাবনা থেকে যদি দল দূরে সরে যায়, দলকেই একসময় সাফার করতে হয় বা হবে। আমরা অতীতে যদি দেখে থাকি অনেক দলের এরকম অনেক ভালো কিছু থেকে যখন দূরে সরে গেছে তখন এরকম হয়েছে। কিন্তু আমি বলবো না যে দল ভালো কিছু থেকে দূরে সরে গেছে, আমি তা বলবো না। এখানে অপশন আছে, হতে পারে যে আপনার দৃষ্টিতে বা সাধারণ জনগণের দৃষ্টিতে আমি ভীষণ পাওয়ারফুল, আমাকে দিলে বা আমার সব কিছু মিলে আপনার কাছে অপ্রতিদ্বন্দ্বী, কিন্তু দলের কাছে তো ওটা নাও মনে হতে পারে। সো দল যে ক্যাটাগরিতে আপনার বিবেচনা করছে সেইখানে পরিবর্তনও হতে পারে,
আবার দলের যে ফিউচারে কিছু ওরকম তাকে শুধু আসলে পূরণ করে দেওয়া হবে এমনও হতে পারে। তো আমি মনে করি যে আমাদের খালি চোখে দেখাটা আর দলের নেতৃবৃন্দের চোখে দেখাটা হয়তো এক নাও হতে পারে। আপনি কি মনে করেন যে আমরা শুনতে পাচ্ছি যে যখনই মনোনয়ন, তো এখন প্রাথমিক মনোনয়ন, সেটা চেঞ্জ আসার সম্ভাবনা আছে, সেইটার সাথে সাথে যখন তফসিল ঘোষণা হবে, সেই তফসিলকে কেন্দ্র করে যখন আমরা শুনছি যে আগামী মাসে তারেক জিয়া আসবেন সর্বোচ্চ নেতা, তো উনি আসলে কি এই চেঞ্জটা, মানে এই যে সহিংসতা বা অন্য অন্য যে বিশৃঙ্খলার একটা পরিস্থিতির মতো আছে, সেটা কেটে যাবে? সম্পূর্ণ কেটে যাবে কিনা বলতে পারবো না, তবে অনেকটাই কেটে যাবে। কারণ অনেক দূর থেকে একটা কথা, আপনি যখন জানেন যে নেতা দূরে আছে, তখন এক ধরনের চিন্তা ভাবনা, নেতা যখন মাথায় হাত দিয়ে একটা কথা বলবে, ঠান্ডা মাথায় একটা কথা বলবে যে আইসিইউ, হ্যাঁ, আফটার ইলেকশন বা এরকম কিছু বলবে, তখন নিশ্চয়ই ধৈর্য তো তার আসার কথা। কারণ ফেস টু ফেস কথা বলা, ওয়ান টু ওয়ান কথা বলার মধ্যে কিন্তু একটা ব্যাপার থেকে যায়। আর নেতৃত্ব এমন জিনিস, নেতৃত্বের সাথে কিছু গড গিফটেড কিছু জিনিস দেওয়াই থাকে, যে সে কনভিন্স করতে পারার মতো তার কোয়ালিটি, কোয়ালিফিকেশন, হ্যাঁ, এটা আমার মনে হয় যে অনেকটাই লাঘব হবে। এই নমিনেশনকে কেন্দ্র করে সবসময় সব জায়গাতেই সবসময় নানা ধরনের সহিংসতা থাকে, নানা ধরনের সংকট থাকে। আপনি কি মনে করেন তারপরেও কি এইবার তুলনামূলকভাবে ভালো হয়েছে না মন্দ হয়েছে? এটা আপনার দৃষ্টিকোণ থেকে কি মনে হয়? আসলে এখনই তো বলার সময় না, কারণ এটা তো সম্ভাব্য, আমি আবারও বলছি, এটা তো ফাইনালাইজ করা হয় নাই। তো ফাইনাল করলে, চুলচেরা হিসেব করলে, এখন কিছু বললেই ধরেন আপনাকে দিয়েছে, আপনার নামে যে এলিগেশন আছে, অবজেকশন আছে, আমি যদি ওইটা নিয়ে কথা বলি, তখন নেতৃবৃন্দ বলবে এটা তো ফাইনাল করে নাই, তোমাকেই যে দেওয়া হবে না কে বলেছে? হ্যাঁ, বোর্ড তো তোমাকেও ফাইনালি ডিসিশন তোমার পক্ষেই থাকতে পারে, তো তুমি কি করে বুঝলা? তো এই জন্য প্রাইমারি সিলেকশনে বলা যাবে না এটা। গণভোট নিয়ে একটা অনিশ্চয়তা চলতেছে। আমরা এটা নিয়ে দেখছি যে একটি দল, বেশ কয়েকটি দল, বিশেষ করে জামাত ইসলামী সহ বেশ কয়েকটি দল এটা নিয়ে নানা ধরনের আন্দোলন। অথচ জুলাই সনদে কিন্তু আমরা খেয়াল করেছিলাম যে সেখানে মোটামুটি একটা তারা সবাই ঐক্যের মাধ্যমেই সনদে স্বাক্ষর করেছিল। এই অনিশ্চয়তাটা কি কাটবে আসলে? দেখেন, এটা একটা ব্যাপার, যারা এইটা হঠাৎ করে মানে বিনা মেঘে বজ্রপাতের মতো নিয়ে এসেছে, তারা নির্বাচন কতটা চান এটা নিয়ে আমার একটা সন্দেহ আছে। কারণ নির্বাচন যদি চান, এখন 3 মাস 3.5 মাস সময় আছে নির্বাচনের, এই সময়টার মধ্যে তারা গণভোটের জন্য খুব সিরিয়াসলি বলা শুরু করেছে, যেখানে গণভোট আইনের মধ্যে, সংবিধানের মধ্যেই নাই। তারপরেও সংবিধানে নাই, তারপরেও বিএনপি মনে করেছিল, কারণ আপনি যেভাবেই ভোট করেন না কেন এটার জন্য সংসদ লাগবে। তো সংসদ যেহেতু লাগবে, সেই জন্য বিএনপি বলেছিল যে এক খরচেই যদি হয়ে যায়, যে একদিনেই ভোটের দিনেই যদি তারা এই গণভোটটা হয়, তাহলে অন্তত পক্ষে সমস্যা নাই। একটা জিনিসে একটা খরচে যদি একটা আপনি এক্সপেরিমেন্ট চালাতেই পারেন, ওটা আইনে মিলুক বা না মিলুক, পরবর্তীতে আইনের সাথে ওটাকে মিলিয়ে নেওয়া হবে, এই ধরনেরই তো কথা বিএনপির সাথে ছিল। তো কিন্তু তারা কোনোভাবেই সেই দিনে রাজি না, তাদের আগেই আসতে হবে, ভোট হোক বা না হোক তাতে তাদের কোনো রকম সমস্যা নেই, কিন্তু গণভোট হতেই হবে। তো এই জিনিসগুলো আমার মনে হয় না যে নির্বাচনের মাঠটাকে সুগম করবে, বরং নির্বাচনের মাঠটাকে এটা একটা ষড়যন্ত্রের জায়গায় নিয়ে যাওয়ার জন্য এই ফন্দিগুলো করা। নইলে এটা নিয়ে এই মুহূর্তে দ্বন্দ্বে থাকার কথা ছিল না, কারণ যারা দ্বন্দ্ব করছেন তারা সবাই মিলে, যাদের সাথে করছেন তারা এবং তারা সবাই মিলে কিন্তু আপনার জুলাই অভ্যুত্থানের একদম একসাথে যুদ্ধ করেছে, কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেছে। আজকে তারপরে কিছুই হলো না, একটা ইন্টারিম গভর্নমেন্ট আসলো, সে ইন্টারিম গভর্নমেন্টের আন্ডারে থাকতে থাকতে এত দ্বন্দ্ব, তাহলে এই দেশে ভালো কখন হবে? আমার প্রশ্নটা এইখানে, যে 15.5 বছর অত্যাচার সহ্য করার পরেও যদি আমাদের বোধোদয় না হয়, তাহলে তো এটা এই জাতির জন্য ভীষণভাবে এটা দুঃখ বয়ে আনা ছাড়া আর কিছুই করার নাই। আপনি কি বলতে চান যে এই গণভোট ইস্যুটাকে সামনে এনে জাতীয় নির্বাচন পিছানোর একটা পায়তারা চলছে? অবশ্যই, আপনি নিজে বুঝেন, একটা গণভোট আপনি ধরে নিন যে গণভোটটা হলো,
3টা গণভোট বাংলাদেশের এই 54 বছর হয়েছে, এর মধ্যে 2টা গণভোট ছিল সরকারকে বৈধতা দেওয়ার জন্য, আর একটা গণভোট ছিল রাষ্ট্রপতি শাসিত সরকার থেকে আপনার মন্ত্রিপরিষদ শাসিত সরকারে নিয়ে আসার জন্য। এই পার্লামেন্টারি আপনার গভর্নমেন্টের জন্য যেটা করা হয়েছিল, সেখানে সর্বোচ্চ ভোট পড়েছিল 35%, তার মানে 65% অনুপস্থিত ছিল, শুধু একটা মাত্র কারণে যে রাষ্ট্রপতি না মন্ত্রিপরিষদ। সেটা কিন্তু জনগণকে খাইয়ে দিলে জনগণ বুঝতে পারত, যে বুঝতে পেরেছিল একটা। আর এইখানে প্রায় 84টা আপনার অধ্যায় আছে, এর মধ্যে অনেকগুলো আপনার নোট অফ ডিসেন্ট আছে, অনেকখানি অনেক রকম সমস্যা আছে। সেই সমস্যাগুলো, এতগুলো সমস্যা বা এতগুলো সমাধান বা এতগুলো সমাধানের কল্পে হা ভোট দেওয়া, এটা কিন্তু জনগণের কাছে দুরূহ ব্যাপার। জনগণ এগুলার কিছুই জানে না। আপনি কথা বলছি, আমি স্টাডি করছি, আপনিও আমাকে ঘাটানোর জন্য স্টাডি করছেন, কোনো অংশেই কম না। আমরাই বলেন তো পুরাটা বলা আমাদের জন্যই অনেকটা দুরূহ। তাহলে সাধারণ পিপল যারা ভোটটা দিবে, তাদের জন্য এগুলা কোনো মাথা ব্যথা নাই এইসব নিয়ে, তাদের ভোট দেওয়ারও কোনো মাথা ব্যথা নাই। সো এই যে আলাদা ভোটটা হবে, সে ভোটের পার্সেন্টেজ কম হতেই পারে। আপনি দেখেন গণভোটে, এই জুলাই সনদের গণভোটে আওয়ামী লীগ যারা আছে বাংলাদেশে বিভিন্ন জায়গায়, খুব কম আওয়ামী লীগ পালিয়েছে, ধরেন 1 লাখ 1.5 লাখ। আর আওয়ামী লীগরা তো আছে, এই এলাকার আওয়ামী লীগ ওই এলাকায়, ওই এলাকাটা আরেক এলাকায়, বাট ভোটের দিন তারা আসতে পারে, তারা নীরবে ভোট দিয়ে যেতে পারে। তো নীরবে ভোট দেওয়ার জন্য তারা যদি আসে, তারা যদি ভোট দেয়, আপনার ধারণা জুলাই অভ্যুত্থানের পক্ষে তারা ভোট দিবে? তারা ভোটই দিবে না। গেল একটা বড় অংশ কিন্তু অনুপস্থিত অথবা নেগেটিভ ভোট, না ভোট। আর আপনি আমাকে বিশ্বাস করেন নাই, আমি বিএনপি, আমাকে আপনি বিশ্বাস করেন নাই, যে কারণে আপনি আমাকে বিশ্বাস করেন নাই, আমি আপনাকে কি কারণে ওই কারণে কিভাবে বিশ্বাস করতে পারি বলেন? তো আমি যে আপনাকে পজিটিভ ভোট দিব এমন তো কোনো কথা হতে পারে না, নিশ্চয়তা নেই। তো এইখানে বিএনপি এবং আওয়ামী লীগের মতো অবস্থা, যদি ভোটের পরিসংখ্যান যদি কমে যায় আর অনেকেই যদি অনুপস্থিত থাকে, সাধারণ পিপল সুইং ভোটগুলো যদি অনুপস্থিত থাকে, আপনার তাহলে এটার ফলাফলটা কি হবে? এটার ফলাফল যদি নেগেটিভ কিছু আসে, তাহলে তারা কি করবে? তারা নিশ্চয়ই ইলেকশন যাবে না কালকেই, তারা তো তখন আরেক আন্দোলন নিয়ে মাঠে নামবে। তো যে কারণে জিনিসগুলো দুর্বোধ্য আমার কাছে এবং যারা স্টাডি করে তাদের কাছে। বিএনপি আওয়ামী লীগ না ভোট দিতে পারে, বিশেষ করে আওয়ামী লীগের কথা বলছিলেন, যারা বিভিন্ন জায়গায় আছেন। এখন না, আমি ওই প্রশ্নটা আমার এই জায়গায়, যে আওয়ামী লীগের যে সামনে একটা কর্মসূচি, এই কর্মসূচি ঘিরে রাজনীতির মাঠে কি আবার উত্তপ্ত হওয়ার সম্ভাবনা আছে? তারা তো সুযোগ পেলে তো চান্স নেবেই। আপনি আইনের অনুশাসন কায়েম করেন নাই, আপনি তাদেরকে শাস্তির আওতায় আনেন নাই। যেখানে যে মামলাগুলো হয়েছে সেটার মেরিটগুলো খুব একটা মানে সিরিয়াস না, জোরালো না। তো সেইখানে তারা কিন্তু মিছিল করে। আপনি দেখেন এখন কিন্তু অনেক, একের অধিক অনেক জায়গায় মিছিল হয়, এবং সবচেয়ে বেশি মিছিল হয় আপনার এনসিপি, যারা আন্দোলনের অগ্রভাগে ছিল, তাদের অফিসের সামনে বেশি মিছিল হয় এবং পটকা ফোটায়। তো এই যে, এবং যমুনার সামনে মিছিল করার স্পর্ধা তারা দেখাতে পেরেছে। তো এই যে তারা, আমি শুনেছি এরকম কথায় কথায়, যে তারা ঢাকা এবং ঢাকার আশেপাশে বিভিন্ন জায়গায় তারা আশ্রয় নিয়েছে। তো কারণ তাদের টার্গেট হলো ঢাকা। তো ঢাকাকে সমস্যায় ফেলার জন্য তারা যে চেষ্টা করবেন না এমন না, তারা কিন্তু জীবন পণ করে চেষ্টা করবে, এটা আমি বলতে পারি। তার মানে কি আপা বলতে চান যে তাদের সাথে, তারা কি অন্য দলগুলোর সাথে, বিশেষ করে অনেকেই বলে যে জামাতের সাথে আওয়ামী লীগ ঢুকে গেছে, বা জামাত, এটা এরকম কি কোনো ইঙ্গিত আছে আপনাদের কাছে? দেখেন, জামাতের সাথে না আওয়ামী লীগের কেমিস্ট্রিটা একটা মানে দুর্বোধ্য ব্যাপার, কিন্তু ঘটনা সত্য। এই জন্য আমি বলি যে, যেমন দেখেন সমস্ত বাংলাদেশে জামাত কিন্তু বিএনপির চেয়ে কোনো অংশেই কম সাফার করে নাই 11 বছর, 15 বছর, 15.5 বছর। কিন্তু জামাতকে কোথাও আপনি দেখবেন না সমস্ত বাংলাদেশে আওয়ামী লীগের নামে মামলা করেছে, একটা মামলাও করে নাই জামাত, খেয়াল করেন। তাদের কিন্তু ফাঁসিতে ঝুলিয়েছে আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে। কে অপরাধী কে অপরাধী না, এটাই তো ভালো মতো প্রমাণটা হয় নাই। আপনি জানেন, আমি জানি অপরাধী, কিন্তু তারপরেও আপনাকে প্রমাণ করতে হবে। প্রমাণ ছাড়া আপনি কাউকে শাস্তি দিতে পারেন না। তো সেইখানে আপনার জামাতকে এত টর্চার করেছে। আরেকটা জিনিস, জামাতের যখন তারা নির্বাহী আদেশে যখন জামাতকে নিষিদ্ধ করলো, তারপরে জামাত কিন্তু আশ্রয় নিয়েছিল আওয়ামী লীগের ঘরেই। হ্যাঁ, তো আওয়ামী লীগের ঘরে নিয়েছিল। আজকে ঠিক তেমনই সমস্ত বাংলাদেশে আপনি খুঁজ নেন, যেখানে যেখানে আওয়ামী লীগ সমস্যায় আছে, সেখানে সেখানে তারা জামাতের ঘরে আশ্রয় নিয়েছে। এবং আওয়ামী লীগ বিএনপির চেয়ে
জামাতের কাছে আশ্রয় নিতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে। তো এবং জামাতও আওয়ামী লীগের ভোটটা নেওয়ার জন্য নির্বাহী আদেশে কিন্তু তাদেরকে স্থগিত করে দলটাকে, যে তাদের দলটা স্থগিত করলে ভোটটা তো অন্য কোথাও যাবে না। আরেকটা কারণে ভোটটা অন্য কোথাও যাবে না, সে কারণটা হচ্ছে আপনি সমস্ত বিশ্বে বোঝানোর জন্য আওয়ামী লীগ, যে আমি তো বলেছিলাম, আপনি দেখেন শেখ হাসিনা প্রায়ই আগে বলতো, আমি যদি না থাকি ক্ষমতায় জঙ্গিবাদে এই দেশটা ভরে যাবে, মৌলবাদে এই দেশটা ভরে যাবে। এবং বিশ্বকে এটাই বোঝানোর জন্য যে আমি বলেছিলাম, তোমরা আমার কথা বিশ্বাস করো নাই, দেখো মৌলবাদ। এবং আমাদের পাশের দেশ, যে দেশকে নিয়ে এত কাহিনী, সে দেশে কিন্তু পরপর 3বার মৌলবাদের সরকার, যে সরকার হাজার হাজার মুসলমানকে হত্যা করেছে দিনে দুপুরে, সেই সরকার প্রধান কিন্তু 3বার, গত 3 টার্ম কিন্তু পাশের দেশে ক্ষমতায়। সো এটা যে নূতন তা তো না, এটা একটা দেশকে ডেস্ট্রয় করার জন্য কিন্তু এরকম পন্থা বিশ্ব মুরলগুলো নিতেই পারে। আপা, আমরা সেরকম প্রত্যাশা করি না, আমরা চাই যে একটা সুষ্ঠু এবং সুন্দর নির্বাচন হোক। আপনি আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য নীলুফার চৌধুরী মনি আপা, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, আমরা কথা বলছিলাম জনপ্রিয় সংসদ সদস্য নীলুফার চৌধুরী মনি আপার সাথে। আপনারা জানেন, আমরা চাই যে সবার মতো, আপার মতো আমরা চাই যথাসময়ে সুষ্ঠু এবং সুন্দর নির্বাচন। আজকের বলা না বলা এখানেই শেষ করছি। আপনারা যদি কেউ মিস করে থাকেন, আমাদের ফেসবুক এবং ইউটিউব পেজে দেখতে পারেন। ততক্ষণ আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। ভালো থাকবেন, ভালো রাখবেন।